জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি, সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আজকেও আমরা বিশদভাবে নানান বিষয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে যে আমাদের এই আয়োজনটি আপনি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে দেখতে পাবেন। ফলে সেখানে আপনার যে কোনো ধরনের মন্তব্য কিংবা প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদেরকে, এবং তাদেরকে যে প্রশ্ন এবং মন্তব্যগুলো করবেন আপনার হয়ে আমি সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো পৌঁছে দিতে পারবো আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের। এবং আজকে আমরা কয়েকজন গুণী মানুষকে পেয়েছি। আমি জানি দর্শক, আপনারা যারা দেখছেন হয়তো অনেকেরই মন ভালো নেই। পুরো বাংলাদেশটাই আসলে নানানভাবে আমরা আসলে সমস্যায় জর্জরিত রয়েছি। আমাদের কয়েকদিন ধরে বেশ মন খারাপ। আপনারা জানেন বাংলাদেশের উপর দিয়ে কি মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং আমাদের সন্তানেরা সেখানে আসলে নিহত হয়েছেন। সেটির মধ্যে সেই শঙ্কা এবং সংকট তো রয়েছেই, তবু তারপরেও আসলে জীবনকে চালাতে হয়। সেই কারণেই হয়তো আমরা বলছিলাম যে জীবনে নানান বিষয় থাকে, এবং সেই জীবনের নানান বিষয় নিয়ে আজকে কথা বলবার জন্য আমরা বেশ কয়েকজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন নুসরাত জাহান, জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, এবং আমরা আপনার কাছ থেকে অনেক বিষয়ে নুসরাত কথা বলতে চাই। আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন, সৈয়দ সাদমান, যিনি একই সময়ে জুলাই গণঅভ্যুত্থানে এবং সেই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী। আপনাকেও স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি। দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন মোহাম্মদ সুজন, যিনি জুলাই গণঅভ্যুত্থান এবং যে আন্দোলনের কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম সেই আন্দোলনে অংশ নেওয়া একজন মানুষ, সাধারণ মানুষ, যিনি পেশায় আসলে রিক্সা চালক। স্বাগত আপনাকে সুজন ভাই, ভালো আছেন নিশ্চয়ই? জি, আপনাকে পেয়ে আমরা ভালো আছি। এবং দর্শক, আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন, আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে আমাদের এই আয়োজনে যুক্ত করছি। তবে আমাদের এই আয়োজনে আমরা বলছিলাম যে আজকে অনেকটা মন খারাপ নিয়ে এই আয়োজনটা শুরু করতে হচ্ছে। ঠিক দুদিন আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো ঢাকাতে, এবং সেই কারণে আসলে আমাদের কারোরই মন ভালো নেই। পুরো বাংলাদেশে আসলে শোকাচ্ছন্ন অবস্থায় রয়েছে, আমাদের সন্তানেরা মারা গিয়েছেন। তারপরেও আসলে যেহেতু বলছিলাম জীবনকে নানানভাবে আমাদের পরিচালিত করতে হয় নুসরাত, আমাদের এই আয়োজনে একটা খুব কমন প্রশ্ন থাকে। আপনি দারুণভাবে নিজেকে চিনিয়েছেন, নিজের প্রতিভা জানিয়েছেন, এবং প্রতিবাদটা যে করতে হয় এবং সঠিক সময় যেটা করতে হয় সেটা আপনারা সবসময় আপনাদের কাজের মাধ্যমে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে প্রমাণ করেছেন। একটা তথ্য প্রশ্ন এই আয়োজনে আমি করতে চাই আপনাদের সবাইকে, আর ইউ ফেমাস নুসরাত? আমি মনে করি না। আচ্ছা। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ তার কাজের জায়গা থেকে পরিচিতি লাভ করে এবং ফেমাস হয়। তবে জুলাই অভ্যুত্থান ছিল একটা জায়গা যেখানে আমরা প্রত্যেকের জায়গা মানে মানবিক দিক থেকে এবং নিজের দায়িত্ববোধের জায়গা থেকে দেশের জন্য যে ভালোবাসার জায়গাটা সেটা আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। সেইখান থেকে নিজেদের কিছু চিত্র উঠে আসা, সেটা হচ্ছে ঘটনাক্রমে হয়ে যাওয়া। তো যখন আমি নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারবো যে হ্যাঁ আমি কতটা ক্যাপেবল, তো তখন আমি মনে করবো যে হ্যাঁ আমি ফেমাস। বাট এই মুহূর্তে আমি মনে করি যে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এটা। আচ্ছা, আমরা আপনার কাজগুলো নিয়ে কি কি করেছিলেন সেগুলো নিয়ে আলোচনা করবো নুসরাত। তার আগে সাদমান, আপনার কাছে একটু জানতে চাই, আর ইউ ফেমাস? দেখুন ভাইয়া, ফেমাস কি ফেমাস না সেটা তো আসলে ডিফাইন করে আসলে আমাদের এই দেশের নাগরিক বা আমাদের অডিয়েন্স যারা। এখন ফেমাসকে আপনি অনেকভাবেই আনতে পারেন। ফেমাসের কিন্তু অনেক দিক আছে, যেমন ভালো দিক থেকেও ফেমাস হইতে পারে, খারাপ দিক থেকেও ফেমাস হইতে পারে, যেটাকে বলে ডিফেমাস বা সামথিং লাইক দ্যাট। সো এখানে আসলে ফেমাস হওয়ার কিছু নেই বা ফেমাস মনে করার কিছু নেই। আমার যেটা চিন্তা বা আমার যেটা উপলব্ধি এই সব কিছুর পরে, যে আমরা আমাদের কর্মের মধ্যেই কিন্তু বেঁচে থাকি এবং কর্মেই কিন্তু পরিচয়। সো একটা সার্টেন ঘটনা যেটা ঘটেছিল বা যেটা আমরা আন্দোলনের মধ্যে ফেস করছি, সেটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গাতে উঠে এসেছে,
সেইটার বেস করে যদি আমি নিজেকে ফেমাস বলি বা কেউ যদি এটা ভাবে তাহলে সেটা রং। সে তার কাজটা ওইভাবেই কন্টিনিউ করছে কিনা এবং সেটা মানুষ পজিটিভলি অ্যাকসেপ্ট করছে কিনা, ওইটা যখন আমি অ্যান্সার ইয়েস পাবো তখন আমি নিজেকে বলতে পারবো ফেমাস। নিশ্চয়ই আমরা শিখতে। সুজন ভাই, একটা ছাত্রদের একটা আন্দোলন শুরু হলো, সেই আন্দোলন শুরু হওয়ার পরে আপনি সেই ছাত্রদের আন্দোলনকে নানানভাবে সমর্থন করলেন। তারও আগে সেই আন্দোলনটা ছাত্রদের থেকে ছাত্র জনতায় রূপ নিল, মানে সেখানে সাধারণ মানুষ, শিক্ষার্থী, এই নুসরাত, সাদবানের মতো সবাই অংশ নিল, আপনিও সেখানে অংশ নিলেন এবং আপনি একটা স্যালুট দিলেন, যেই স্যালুটটা আসলে পুরো বাংলাদেশে বিখ্যাত হয়ে গেল। আপনি কি বিখ্যাত মনে করছেন নিজেকে? ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমি বিখ্যাত মনে করি না, আমি একটা সাধারণ মানুষ। আর সম্মান মানুষের তরফের থেকে আসে না, সম্মান আসে আল্লাহর তরফের থেকে। জি। তবু আমি যে কাজটা করছি এটা ওই আন্দোলনের টাইমে সবারই করানোর দরকার ছিল, আর সবারই নামানোর দরকার ছিল। কেউ সাহস পাইছে, কেউ সাহস পায়নি। তবে আমার সাহসটা আমি ওখানে ধরে রাখছি, দেখাইতে পারছেন এবং এই বোধটুকু থাকাটা জরুরি যে এই প্রতিবাদটা এখন করা দরকার। নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করব, তবে এই মুহূর্তে আমাকে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আর ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন এবং যেমনটি আসলে কথা দিয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে, বলেছিলাম যে যখন ফিরবো তখন থাকবেন একজন অতিথি এবং ঠিক যুক্ত হচ্ছেন আমাদের সাথে একজন অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি যে মানুষটাকে আসলে ভীষণভাবে পছন্দ করি এবং আপনারা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনের পর্দায় নানানভাবে তাকে চিনেন, জানেন, কিন্তু আমার কাছে যদি সত্যি একটা পরিচয় জিজ্ঞেস করেন আমি এক বাক্যে বলতে চাই মানুষটা সাহসী মানুষ সালমান মুক্তাদির। এবং আপনি নানানভাবে নানান পরিচয় থাকেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি সাহসী মানুষ। একটু আগে থ্যাংক ইউ সো মাচ, এটা একটু বেশি আমার মনে হয় যে ইয়ে হয়ে গেল, বাট থ্যাংক ইউ। একদমই না, এবং আপনার আসলে কথা, অনেকেই তো আসলে নানানভাবে কথা বলেন, তো সেই ক্ষেত্রে কথাগুলো কতগুলো ইম্প্যাক্টফুল হয়, কতখানি অ্যাকশনেবল হয়, সেইটা আসলে দিন শেষে একটা কি বলে যে প্যারামিটার সেট করে কিংবা পার্থক্য তৈরি করে কাজের ক্ষেত্রে। আমার কাছে মনে হয় সেইটা মানুষ আসলে আপনার কথা শুনেন এবং সেই পার্থক্যটা তৈরি করেন। তবে তার আগে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তার আগে একটু জানতে চাই ছোট করে আরো একবার, আর ইউ ফেমাস? জি মানে টেকনিক্যাল অর্থে হ্যাঁ, মানে এটা তো আসলে অদেখা করার কিছু নেই। আই থিঙ্ক উই ক্যান সে ফেমাস বিং ফেমাস, দুটোই বলা যায় আসলে। ইয়েস ইউ আর। কিন্তু আমরা যেটা কথা বলতে চাই, এবং আপনি আসার আগে আমি প্রত্যেককেই বলছিলাম যে আপনারা আসলে আপনাদের স্বীয় কাজে অনন্য, এবং সেটা আসলে দিন শেষে বাংলাদেশের গর্ব যে আপনাদেরকে বাংলাদেশ পেয়েছে। আমরা বিশ্বাস করতে চাই আপনারা হয়তো সেটা কন্টিনিউ করবেন, চলমান রাখবেন না আপনাদের কাজের মাধ্যমে। আমরা তো দিন শেষে আপনাদেরকে নিয়ে গর্ব করি, গর্বটা রাখতে চাই। সেটা একদিন নুসরাত আরো বড় হবে, আমাদের সাদমান বড় হবে, সালমানরা এখন যেভাবে লিড দিচ্ছেন সেই লিডারশিপটা আরো হয়তো পরিসরটা, ব্যাপ্তিটা বাড়বে। কিন্তু ব্যাপ্তিটা আসলে থেমে যায় মাঝে মধ্যে, সংকট থাকে, নানা ধরনের অনাচার থাকে, এবং আমরা দেখি যে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়, এবং আপনারা তখন ভয়েস রেজ করেন, আপনারা কথা বলেন। আপনারা গত বছর এই সময়টাতে কথা বলেছেন বলেই একটা পরিবর্তন হয়েছে। আমরা আবার একটা সংকট দেখলাম। আমি সালমান আপনার কাছ থেকে একটু শুরুটা করতে চাই যে সংকট, নানান ধরনের জঞ্জাল থাকবে, তারপর সামনে যেতে হবে। আপনি গতকালকে যেই সাম্প্রতিক ভিডিওটা এত মানুষ দেখেছে, আমরা একটু আগে ফেমাস শব্দটা বলছিলাম না, এত সেলিব্রিটি মানুষ কই কেউ কথা বলেনি, কথা বলেছে হয়তো সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কথা বলে নাই। সিস্টেমটা যেই হোক আপনারা তার অ্যাগেনস্টে বলছেন, এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, আপনি সেই অ্যাগেনস্টের বিরুদ্ধে বলছেন। মানে কেন, কি হবে এই দেশটা নিয়ে? খুব সিম্পলিফাই যদি করি, এটা কেউ কারো এগেনস্টে বলছে না, বরঞ্চ আমরা বলতে পারি যে এখানে আমরা যারা বসে আছি, ইনক্লুডিং আপনি অথবা এখানে যারা আমাদের টেকনিক্যাল, সবাই এক জায়গা থেকে কথা বলে, সেটা কারোর বিরুদ্ধে না, বরঞ্চ দেশের পক্ষে বা দেশের মানুষের পক্ষে। সহজভাবে যদি বলতে চাই যে আমরা সবাই তো কোথাও না কোথাও থাকি, সেটা আমাদের ঘর। আমাদের ঘরে যখন কেউ আঘাত আনে, কিংবা আমার পাশের বাসাতেও যদি কেউ আঘাত আনে, আমার মধ্যে একটা ভয় কাজ করবে, একটা টেনশন, একটা কেয়ার কাজ করবে যে ওই পাশে যদি আঘাত করতে পারে তার মানে একটু পর আমার বাসাতেও আসবে। ওই কেয়ার থেকে আমি যদি আমার প্রতিবেশীদেরকে সেফ না করতে পারি, এই জিনিসটা আমার দায়ভারের মধ্যে চলে আসে, এবং আমি আমার বাচ্চাদেরকে, আমার বউ, আমার ফ্যামিলি, আমি কাউকে কিন্তু সেভ করতে পারবো না। সো কারো এগেনস্টে যাওয়াটা মুখ্য না, জিনিসটা হচ্ছে আমরা কাদের জন্য কথা বলছি। হ্যাঁ, অনেকে কথা বলে না, ওটার থেকে আমার মনে হয় না এটা কোনো দোষের ব্যাপার, বরঞ্চ সেটা দোষের ব্যাপার যদি আপনি কারো হয়ে এমন কথা বলেন যেটা আপনার ইন্টেনশনটা কি ফলসিফাই করে দেয়, সেটা একটা সমস্যা।
সবার আসলে সাহস বা কলিজা থাকে না, এটা খারাপ কিছু না। সবাই চাইলে বাঘের সামনে লাফ দিতে পারবে না, কিছু কিছু মানুষ পারবে, সাহস আছে। কিছু কিছু মানুষের হয়তো সাহস নাই, প্রতিভা আছে। কিছু কিছু মানুষের মধ্যে হয়তো প্রতিভা বা সাহস নাই, তার মধ্যে হয়তো ওয়েলথ আছে, যে টাকাটা সে মানুষের সেবায় লাগাতে পারে। কিছু কিছু মানুষের কাছে ট্যালেন্ট থাকবে, কিছু কিছু মানুষের কাছে শিক্ষা থাকবে। সবাই যার যার জায়গা থেকে যেভাবে পারে কন্ট্রিবিউট করলে আসলে দেশ বা যে কোনো একটা অর্গানাইজেশন কিছু না কিছু একটা আগাবে। এখানে কেউ কারো এগেনস্ট আসলে না। আর গতকালকে আমি শুধু একা না, আমার মনে হয় যে সবাই কোনো না কোনোভাবে সোচ্চার ছিল, এটাতে আসলে কোনো ডাউট আমি মনে করি না আছে বলে। ডাউটটা নাই, কিন্তু আপনি একটু আগে বলছিলেন না যে যার যার জায়গা থেকে যতটুকু কাজ করা প্রয়োজন, সমস্যাটা ওইখানেই হয় যে আমরা যখন যার যার জায়গায় যতটুকু প্রয়োজন ওইটুকুই করি না। নুসরাত যখন গতবার আন্দোলনে প্রতিবাদী ছিল, আপনি মানুষের প্রশংসা পেয়েছেন, কিন্তু আমার ধারণা নুসরাত সেই প্রশংসা পাওয়ার জন্য সে কাজটা করে না, এবং সে তার কাজটা তার মন থেকেই করেছে। সে চিন্তা করেছে এই প্রতিবাদটা করা উচিত। নুসরাত, একটু আপনি বলেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে কি কারণে প্রতিবাদটা করলেন। আপনার প্রতি যে অনাচারটা হচ্ছিল দেশের প্রতি, আপনি একজন প্রতিবাদী কেন হলেন? আসলে আমি যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি একটা গোষ্ঠীকেই দেখছি যে আমার দেশটাকে শাসন করে যাচ্ছে, এবং তারা এতটা বর্বর যে কেউ তার বিরুদ্ধে আওয়াজ তুললে তাকে দমিয়ে দিচ্ছে, তাকে গুম করছে, তাকে হত্যা করছে। তো এই বিষয়গুলো ছোট থেকেই তাদের বিরুদ্ধে আমার মনের মধ্যে একটা ঘৃণা তৈরি করে, এবং কখনো না কখনো মনের মধ্যে এটা প্রকাশ করতাম যে এই সরকারটাকে কিভাবে তাড়ানো চায়। তো যখন আমাদের মধ্যে একটা আন্দোলন অ্যারাইজ হলো, এবং সেই জায়গা থেকে তারা আবার তাদের নির্মমতার একদম সর্বনিম্ন পর্যায়ে সেটা তারা আমাদেরকে দেখাচ্ছে, এবং এই সময় তারা আমাদেরকে ভয় দেখানোরও একটা চেষ্টা করছে যাতে তারা ভয় পেয়ে আমরা পিছিয়ে চলে যাই। কিন্তু ওই সময়টাতে তাদেরকে এটা আমরা বোঝাতে চাচ্ছি আমার প্রতিবাদের মাধ্যমে যে আপনি যতটা নিম্ন পর্যায়ে নামেন না কেন, আমি আপনাকে ভয় পাই না। কারণ ভয় পায় তো তারা যারা কাপুরুষ, যারা ভীতু। আমি ভীতু না, আমার মধ্যে ওই সৎসাহস আছে আপনার অন্যায়ের প্রতিবাদ করার। তাই আমি আমার জায়গা থেকে যতটুকু পসিবল আমি ততটুকু বিরোধিতা করার চেষ্টা করেছি। আপনাকে এটা ভুল প্রমাণ করার চেষ্টা করছি যে আপনি নিজেকে যতটাই শক্তিশালী ভাবুন না কেন, আপনার চাইতে মনের দিক থেকে, সাহসের দিক থেকে অন্য কেউ শক্তিশালী থাকতে পারে। নুসরাত, একটা বিষয় একটু যদি বলেন, আপনি এক হাত দিয়েই সুপারম্যানের মতো যে পুলিশের গাড়ি থামিয়ে দিচ্ছিলেন, আমরা সেটা দেখছিলাম, মানে এত দুর্দান্ত। তাও আমরা তথাকথিত বলি না একটা মেয়ে শব্দ, আমি খুবই সরি যে এটা এমনভাবে উচ্চারণ করলাম, আমি খুবই মানে দুঃখিত ব্যাপারটার জন্য, যেহেতু অনেকে আমরা বলে বলে অভ্যস্ত, এই সমাজ, এই জি সংস্কৃতি যে বলে যে হ্যাঁ একটা মেয়ে মানুষ এইভাবে করেছে, ব্যাপারটা এরকম না। আপনি একজন মানুষ হিসেবেই হয়তো করেছেন, মানে ভয় তো করতে একটা পুলিশি সিস্টেমের বিরুদ্ধে বলা চলে, সে সময় একটা আইনের বিরুদ্ধে গিয়েছেন, হতে পারতো বিপরীত কিছু। আসলে ওই সময়টা তো হচ্ছে আমরা মৃত্যুকে আলিঙ্গন করে রাস্তায় নেমেছিলাম, কারণ যারা ভয় পেয়েছে তারা তো আসলে এরকম সামনে থেকে প্রতিবাদ করার সাহসটা পায় নাই। তো সেই জায়গা থেকে আমি যদি গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম এটা ভেবে যে হয়তো আমার মধ্যে চালিয়ে দিতে পারে, যদি আমার মৃত্যু থাকে তাহলে আমি আলহামদুলিল্লাহ, কারণ দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য আমার মনে হয় না প্রত্যেকটা মানুষের থাকে। তো ওই জায়গায় যদি আমার এই সৌভাগ্যটা হতো তাহলে আমি নিজেকে সত্যি, আমার ফ্যামিলিও হয়তো প্রাউড ফিল করতো যে হ্যাঁ আমার সন্তান দেশের জন্য জীবন দেওয়ার একটা সৌভাগ্য অর্জন করছে। আপনি সাহস শব্দটা বললেন, আমি সাহস শব্দটা থেকে তার কাছে যেতে চাই। সাদমান, আপনার সাহসটাও আমরা দেখলাম পুলিশি একটা এপিসির সামনে, আপনি সেখানে মাথা দুলিয়ে যেভাবে প্রতিবাদ করেছিলেন, হয়তো সেটা আপনার তখনকার, আপনি নুসরাতের মতোই কোনো কিছুর জন্যই চিন্তা করেননি, আপনার মধ্যে যেটা ছিল সেটাই আসলে বের হয়ে এসেছে। কি মনে হচ্ছিল, আমি একটু আপনার কাছ থেকে সেই গল্পটা শুনতে চাই। দেখুন ভাইয়া, ওইটা ছিল আসলে 2 আগস্টের ঘটনা। জি। তো ওই ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত যেগুলো ফেস করে এসেছি আন্দোলনরত অবস্থায়, ওইটা যদি না জানেন তাহলে আসলে ওইটার কোনো মানে নেই। কারণ একটু ছোট করেই যদি বলি, ধরেন আমাদের মোহাম্মদপুরে আন্দোলন ছিল, আমার ভার্সিটি হচ্ছে ইউল্যাব। তো ইউল্যাবের শিক্ষার্থী আমরা যারা ছিলাম তারা কিন্তু ওই মোহাম্মদপুরের সব কিছু ফেস করছে, এবং 18 তারিখের পরে যখন ব্ল্যাক আউট ছিল, ইন্টারনেট অফ ছিল, কারোর সাথে কারোর যোগাযোগ করার কোনো সুবিধা ছিল না, ফোন কল ছাড়া কোনো ওয়ে ছিল না, তাও ঢুকে না, এমন একটা পরিস্থিতিতে যখন ওই 3 রাস্তার মোড় ময়ূরভিলার সামনে একটা রাহা, যেমন কি একটা অবস্থা, ওই অবস্থা ফেস করার পরে আসলে ভয় কি জিনিস এইটা আর এক্সিস্টই করে না আমার মধ্যে, এবং ওইটা আরও উল্টা আমাকে ফুয়েল দিছে, এবং আমি আমার মতো এগিয়ে গেছি। এবং আমার সাথে যারা ছিল ওই মোহাম্মদপুরে, তারা স্বচক্ষে সশরীরে যা দেখছে,
ওইটা দেখার পরে আসলে এইরকম একটা সরকার যেটা বিগত 15-16 বছর ধরে মানুষকে একেবারে পিছিয়ে রাখছে, তো ওর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আর কোনো কিছু লাগে না, এবং স্বাধীন হবে কি হবে না সেটা ভাবার আমাদের আসলে সময়ও ছিল না। কারণ আমরা জানি স্বাধীন হোক না হোক আমাদেরকে চালাই যেতে হবে, কারণ আমরা যদি থামি তাহলে আমাদের পরের জেনারেশন যেটা ফেস করবে সেটা হবে খুবই মর্মান্তিক। সো সেই জায়গা থেকে আসলে এপিসির সামনে দাঁড়িয়ে পড়া, আর এপিসির ঘটনা বা ভিডিও চিত্র অনেক জায়গায় দেখেছেন আপনারা, যেমন শহীদ ইয়ামিনকে কিন্তু উপর থেকে ফেলাই দেওয়া হয়েছে। তো ওইটা যখন আমি দেখছি ভাই, আমার তো জাস্ট মনে হয়েছে যে আচ্ছা ও এটা নিয়ে কেন এখানে কি করতেছে, ওর কাজ কি? আমরা রং নিয়ে আমরা হচ্ছে গান গাচ্ছি, আমরা স্লোগান দিচ্ছি, আমরা তো টেরোরিস্ট না, আমরা তো এই দেশেরই নাগরিক। একদম। সো আমাদের স্বাধীন যে অধিকার বা স্বাধীনতা যেটা, ওইটা কোথায়? আমরা ভয়েস রেজ করলে আমাদের গলা দাবাই দেওয়া হচ্ছে, মুখ চেপে ধরা হচ্ছে, বাসায় ফোন দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো এইটা যদি আমরা না থামাই তাহলে কিভাবে হবে? আর এই এপিসি যখন আমি দেখছি, আমি সুন্দর মতো একটা বাজারের ব্যাগে করে এই স্প্রে ক্যানগুলো নিয়ে যাচ্ছিলাম, আমি আমার ফ্রেন্ডদের খুঁজছি, আরে আল্লাহ গেল কই? ওরা আমাকে বললো এখানে আসতে, এসে দেখি কেউ নাই, সবাই আগে গেছে দোল চত্বরের দিকে। তো ওটা দেখি আমার পিছনে এসে আমার, আরে ভাই তোর সমস্যা কি? তোর সমস্যা কি ভাই? আমি যাচ্ছি আমার মতো, আপনি যান আপনার মতো। তখন আমি বলছি কি সমস্যা? হ্যাঁ, দিয়ে আমি তো চড়া হয়ে গেছি, প্রথমে পিছন থেকে শুরু করে সামনে, তারপরে উনি ভিতর দেখবেন হাত দেখাই, আমি আই ডোন্ট কেয়ার দিয়ে যে উপরে মারছি, ও জাস্ট ওর পুরো ভিজিবিলিটি আমি নষ্ট করে দিয়েছি। অ্যান্ড আই ডোন্ট নো আমি কি করছি, বাট যদি সরকার ক্ষমতায় থাকতো অবশ্যই দেখা হতো অনেকের সাথে, তোমার সাথেও দেখা হতো, ভাইয়ের সাথেও দেখা হতো, আপনার সাথেও দেখা হতো। তো ওইটা আসলে ভাবার সময় ছিল না, কারণ দেখেন 18 কোটি জনগণ, এখন আপনি ক্ষমতায় বসে যদি আপনার কথা চিন্তা করেন তাহলে একটা না একটা টাইমে কিন্তু আপনার পতন ঘটবেই। আর বড় বড় ক্ষমতাশীল ব্যক্তির কিন্তু পতনের মূল কারণ তারা কিন্তু সরি বলতে পারে না। দাম্ভিকতা। একটা সরি বলে যদি সবার সাথে বসে সমঝোতায় আসতো তাহলে কিন্তু এটা হতো না, মানুষ অ্যাকসেপ্ট করতে পারতো বা অন্যভাবে চিন্তা করতে পারতো। এক্স্যাক্টলি। সো ও কিন্তু ওই দাম্ভিকতার জায়গাটা ধরে রেখেছিল। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। এক্স্যাক্টলি। এটা ভুল করলে ভুল স্বীকার করা উচিত, এই বিশ্বাসটুকু আসলে মনে হয় এতে মানুষ ছোট হয় না। একদম। এবং তো এখন 1 বছর চলে গেল, এখন পর্যন্ত তার ওই সরি ফিল করার জায়গাটা তৈরি হয় নাই। না ওটা না, আমার এখনো মনে হচ্ছে একদিন ইয়েতে ন্যাশনাল টিভিতে যে একটা লাইভ হওয়ার কথা ছিল, যেটা মেবি প্রি রেকর্ডেড ছিল, তো ওই দিন আমরা সবাই বসছি কিন্তু এটাই জানি না যে সরি বলবে। তো যখন বললো না সবাই চুপ হয়ে একজন যদি তাকায় জাস্ট বিশ্বাস করতে পারলো না। সো ও কথাটা ঠিক বলছে যে সরি বললে অ্যাকচুয়ালি সব ঠিক হয়ে যাবে। একদম তাই। কিন্তু এই যে আপনারা যা কাজ করলেন এবং সেটাই একটা আপনাদের মাধ্যমে শুরু হলো, এবং পরবর্তীতে আমরা বললাম যে শিক্ষার্থীদের আন্দোলন, গণমাধ্যমের ভাষায় যেভাবে বলতে হয়, শিক্ষার্থীদের আন্দোলন পরে ছাত্র জনতার আন্দোলনের রূপ নিল, এবং সেই ছাত্র জনতার আন্দোলন যখন বেগবান পুরো বাংলাদেশ জুড়ে, তখনই আমরা পেলাম স্যালুট বাংলাদেশ। এবং স্যালুট বাংলাদেশের অন্যতম কারিগর হচ্ছে আমাদের আপনি, এবং সেইখান থেকে ঠিক কেন স্যালুটটা দিতে মনে হয়েছিল, কি মনে হয়েছিল সুজন ভাই? স্যালুটটা মানে হলো আমার খুব কষ্ট, এদিনকে খুব কষ্ট লাগছে, যেহেতু আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশের মানুষ, আর আমাদের বাংলাদেশের মানচিত্র পতাকা, সেই পতাকারই মনে করেন অসম্মান করতেছে সেই ফেসিবাদ। নিজের দেশে বসে সে ওই পতাকারই অসম্মান করতেছে, আমাদের ছাত্র ভাইদেরকে পতাকা দেখে দেখে মনে করেন ধরতেছে। আর কিছু কিছু কষ্ট লাগছে হলো বাচ্চাদের জন্য, ঘরে থাকা বাচ্চারা কিভাবে গুলি খায়, এই কষ্ট। আরো কষ্ট লাগছে হলো আমরা নিজের চোখে রক্ত দেখছি, আমরা মাঠে আসিলাম, আমরা রক্ত দেখছি, আমরা খুব অপমান অপদস্থ হয়েছি, তবু আমরা কিন্তু পিছপা হইনি, আমরা আগে বাড়ছি। দেখবেন যে কোনো জিনিসে কিন্তু রিক্সাওয়ালারা কিন্তু সব বিপদের টাইমে কিন্তু রিক্সাওয়ালারা আগে বাড়ে। একটা গাড়ির থেকে নেমে কিন্তু একটা সাহেব কিন্তু নামবে না, একটা রিক্সাওয়ালা কিন্তু আগে লড়াই যাবে। তবে আমার মুখে হাসি দেখতেছেন, এটা কিন্তু আমার মানে সুখের হাসি না আর আনন্দের হাসি না, আমার মুখের হাসি হলো কষ্টের হাসি। আমাদের আন্দোলন এখনো সফল হয়নি, এই জন্য আমরা এখনো বিচার দেখতে পারিনি। আজকে 1 বছর হয়ে গেল, আমরা এখনো একটা বিচার, কেউই বিচার দেখতে পারিনি। যারা ফেসিবাদ আছিল, ছাত্রলীগ আছিল, যাই আছিল, তারা কিন্তু এখন ঘুরতেছে, এক একটা দলের
ভিতরে ঢুকে ঢুকে ঘুরতেছে। তবে আমরা কিন্তু আজও পর্যন্ত তাদেরকে কিন্তু আমরা জেলখানায়, এই যে সরকার, উনি তো একটা সম্মানী লোক, উনি ওনার জায়গায় উনি ঠিকই আছে। তবু এখন যারা যারা মনে করেন বড় বড় জায়গায় বসে রয়েছে, তারা মনে করেন এই আন্দোলনটাকে মনে করেন পিছপাও করতেছে। আমাদের আন্দোলনটা মনে করেন এখনো স্পিড হচ্ছে না। আমি এখানে থাকবো সুজন ভাই, তার আগে আপনি যে স্যালুটটা দিয়েছিলেন ওই সময়টার কথা একটু মনে আছে যে আপনি ঠিক কী কারণে? আমি জানি যে আপনি অনেকবার বলেছেন, আমি এই মুহূর্তে আরেকবার একটু দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই। আমরা তো অনেক কিছু ভুলে যাই। হ্যাঁ, এত বড় একটা পরিবর্তনের জন্য একটা বড় আন্দোলন হলো, আমরা কিন্তু এই সময়টাতে এসে অনেকভাবে নানানভাবে ভুলে যাওয়ার চেষ্টা করছি। একটু মনে করে বলতে পারবেন যে ঠিক কেমন করে স্যালুটটা দিয়েছিলেন? এই স্যালুটের মানে হলো একমাত্র হলো আপনার সম্মান। আমি তো মুক্তিযোদ্ধা দেখিনি, আর যিনি বলছে রাজাকার উনিও কিন্তু মুক্তিযোদ্ধা দেখেনি, উনি কিন্তু দেশে আসিল না, উনি যদি মুক্তিযোদ্ধা দেখতো তাহলে উনি ছাত্রদেরকে রাজাকার বলতে পারতো না। কিন্তু আজকে আপনি যে জায়গায় বসে রয়েছেন, আপনি কিন্তু ছাত্র আসিলেন, অবশ্যই আজকে ভালো জায়গায় আছেন। ভালো জায়গা না, মানে ব্যাপারটা হচ্ছে মানুষের জন্য আছে। ছাত্র মানুষের জন্য, একটা ছাত্র কি চায়? দেশের ভালো পড়াশোনা করবে, ভালো পড়াশোনা করে কেউ ডাক্তার হবে, কেউ বিশেষ ক্যাডার হবে, সব জায়গায় ভালো জায়গা, সব জায়গায় ভালো। জি। এখন আপনি যদি বলেন ছাত্ররা রাজাকার, তাহলে আমরা কি বলবো? সেটাই তো অনুচিত কথা। এটাই। এখন উনি কিন্তু মুক্তিযোদ্ধা দেখেনি, আমিও মুক্তিযোদ্ধা দেখিনি। সম্মান হলো ওনারা যদি রাজাকার হয় তাহলে ওনারা একটা গুলি খেলে ওনারা তো পিছপা হবে, ওনারা তো পিছপা হো না। একজন মারা যায় 10 জন আগে বাড়ে শিক্ষার্থী, তা ওনারা তো রাজাকারের নাতিপতি না, ওনারাই হলো মুক্তিযোদ্ধার নাতিপতি। সেই জন্য তাদেরকে আমি একটা সেলট জানাইছি। কি জন্য? যারা ঘরে বসে বসে টিভি দেখতেছেন, যারা ঘরে বসে বসে মোবাইল দেখতেছেন, আপনারা ঘরে বসে বসে মোবাইলে দেখেন না আর টিভি দেখেন না, আপনারা নামেন। তা আপনারা যদি না নামেন তাহলে আমাদের এই ছাত্র জনতা মনে করেন থাকবে না। সেই জন্যই ভাই আমরা কি স্যালুটটা একবার একটু দেখতে পারি সুজন ভাই, আপনি যদি অনুমতি দেন? এটা হলো শুধু এই ঢাকা ইউনিভার্সিটির সেলট না, এটা হলো পুরো বাংলাদেশের সেলট। একদম। এই সেলটটার মানে বুঝেছি আপনারা সবাই নামেন। এই সেলটের পরে কিন্তু 20 মিনিট পরে কিন্তু আমাদের রিক্সাওয়ালা ভাইরা কিন্তু নামছে, সাধারণ জনগণ আরো বেশি হয়েছে। সেই জন্য ধন্যবাদ সুজন ভাই, মানে ধন্যবাদটা এত ছোট শব্দ আপনাদের জন্য, আপনারা যারা করেছেন এত কম হালকা শব্দ, আমি আসলে বলার জন্য বলছি হয়তো ধন্যবাদ, কিন্তু এটা আসলে অনেক বড় করে ভারী ভাবে আপনাদের সবাইকেই দেওয়া উচিত। সালমান, উনি একটা কথা বলছিলেন, পরিবর্তনের জন্য যে যুদ্ধটা সেটা আসলে শেষ হয়নি এখন পর্যন্ত, সেটা এখনো চলমান। উনি হয়তো সেই জায়গা থেকে তার মতো করে ভাবছেন বা বলছেন যে এটা হাসিটা আছে, কিন্তু এটা এখনো কষ্টের, এই যুদ্ধটা এখনো চলছে। আপনি কি মনে করেন তাই? আমরা যে বাংলাদেশটার কথা, একটা স্বাভাবিক বাংলাদেশের কথা ভাবি, সেটা সবসময় কি এই যুদ্ধ চলমান থাকবে? কেমন করে সম্ভব? চলমান থাকবে এটার যদি আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে আপনি ইমোশনাল হোপফুল ভাবে দেখতে পারেন, যেটা সবার মধ্যে ফ্রিতে থাকে, একজন ফেসিস থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত আমরা সবাই হোপফুল। কিন্তু যদি প্র্যাকটিক্যালিটি আর রিয়ালিটিতে আসি, হোপফুল হওয়াটা কোনো স্ট্র্যাটেজি বা কোনো ডিসিশনের মধ্যে পড়ে না, সেটা একটা মানসিক প্রশান্তির জন্য থাকে। তাহলে একটা দেশকে সলভ করার জন্য বা সিভিলাইজ করার জন্য যে জিনিসটা দরকার, শব্দটাই হচ্ছে সিভিলাইজড। পুরো পৃথিবী যেখানে সিভিলাইজেশন দিয়ে মডার্নাইজেশন এন্ড প্রোগ্রেসিভ হয়ে যাচ্ছে, বাংলাদেশ সেই প্রোগ্রেসিভনেস দেখতে পারতেছে টিভি মোবাইল দিয়ে। ব্যবহারের দিক থেকে, আচার আচরণের দিক থেকে উই আর নট ইভেন ক্লোজ টু সিভিলাইজেশন। আমরা মনে করি আমরা সিভিলাইজড। একটা সিভিলাইজেশনের প্রথম ধাপটা কি ভাইয়া? সেটা হচ্ছে কমিউনিকেশন। আপনার সাথে বসে আমি কথা বলতে পারছি নাকি? এই 2 দিন আগের ঘটনা শুধু না, যে কোনো ঘটনা যান, প্রত্যেকটা ঘটনাতে আপনার হাত থেকে যেটা পানিও পড়ে যায়, সে যদি একটা পোস্ট করে দেয় যে আমার সাথে কথা বলতে গিয়ে গ্লাস ছুঁড়ে মারলো, আপনারা সবাই দ্রুত চলে আসেন। সবাই কিন্তু আসবে সাপোর্ট করতে, কারণ গ্লাস ছুঁড়ে মারা হয়েছে, লাঠি নিয়ে সবাই কিন্তু মারার চেষ্টা করবে, ভাগাভাগি শুরু করবে। কিন্তু এত সাহস সবার মধ্যে, এত অ্যাগ্রেশন, এত রাগ, এত নৈতিকতা, কেউ একটা বারের জন্য এটা চিন্তা করলো না, আচ্ছা সবাই একটু থামো, সালমান কি হইলো এখানে, কি গ্লাস কি আসলে কেউ মারছে, তোমরা দুজন বসো তো একটু কথা বলো। এই যে প্রশ্ন করার বেয়ার মিনিমাম কমিউনিকেশন স্কিলটা আমাদের নাই, এটা মানুষের দোষ না, এটা আনফর্চুনেটলি পুরো বাংলাদেশ একটা ভিকটিম হয়ে গিয়েছে সিস্টেমের থ্রুতে। বিকজ আনফর্চুনেটলি আমি যদি কাউকে বলে ফেলি যে তুমি মূর্খ, এটা কোনো গালি না, আনফর্চুনেটলি এটা আমার ডিএনএতে থাকছে, বিকজ আমাকে কখনো পড়ালেখার পাশাপাশি শিক্ষা দেওয়া হয় নাই,
লিটারেসি শেখানো হয়েছে, শিক্ষা, বিদ্যা, জ্ঞান, কোনো কিছু দেওয়া হয়নি আমাকে। সো আপনার সাথে আমি চাইলেও কথা বলতে পারবো না। সাহসের কথা বললেন না আপনি, আমি গিয়ে কিন্তু গুলি খেতে পারি। বাংলাদেশি মানুষ এটাকে অনেক প্রাইড হিসেবে নিবে। সত্যি কথা হচ্ছে কোনটা বেশি জরুরি, আমার নিজের সাহসিকতা প্রমাণ করা নাকি একটু লুকায় গিয়ে সময় বুঝে অস্ত্র গ্যাদার করে ওই পাশে সৈন্যকে কাউন্টার দিয়ে দেশকে জয় করা? কিন্তু মানুষ কোনটা বেশি চিন্তা করবে যে আমি জান চলে গেছে, পারফেক্ট, ও একটা হিরো। এটা তো আমার ইন্টেনশন না। ইন্টেনশন ছিল দেশকে জয় করা, দেশের মানুষকে মুক্ত করা। সো জাস্ট বিকজ আমরা অনেক ইমোশনাল জাতি, আমরা লজিক্যালি চিন্তা করি না, বিকজ আমরা মনে করি লজিক্যালি চিন্তা করে আপনার মধ্যে মানসিকতা কম, আপনার মধ্যে দয়া মায়া কম। আমরা ইমোশন আর এমপ্যাথিকে এক করে ফেলছি। এমপ্যাথি থাকতে হবে, লজিক থাকতে হবে, ইমোশন অন্য জিনিস। এই একটা পয়েন্টে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, তার আগে একটা বিরতি নিব। আমি প্রশ্নটা একটু রেখে যাই। সালমান, আপনার কি মনে হয় যে আমরা আসলে কেন এত উগ্র জাতি হিসেবেই বলি, এবং শুধুমাত্র বাংলাদেশ যদি বলি, বাদ দিয়ে যদি বলি, এই উপমহাদেশের মানুষগুলোই জানি আসলে কেমন? নিজে কখনো মনে হয়েছে, যেমন আমার কয়েকদিন আগে এরকম মনে হচ্ছে যে আমাদের জাতিগতভাবে একটা ফরেনসিক দরকার, যে আসলে আমরা কেন এত উগ্র, কেন এত অসহিষ্ণু? মানুষ আসলে এই সহিষ্ণুতার মাত্রাটা কমিয়ে কেন আসলে ভাবতে পারি না, একটু শান্ত থাকতে পারি না? সেরকম আপনার মনে হয়েছে কিনা, বা আপনাদের কারোরই সেরকম যদি চিন্তা হয়, আমরা সেই কথাগুলো যুক্ত করতে চাই। তবে তার আগে এই মুহূর্তে একটা বিরতি নিতে চাই। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আরই ফেমাসের আয়োজনে। আমাদের সাথে একজন গুণী এবং অনেক সাহসী মানুষ রয়েছেন, যাদেরকে আমরা সারথিও বলছি। আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আমাদের কি আসলে জাতি হিসেবে ফরেনসিক দরকার কিনা? আমিও এই অংশের মানুষ, এই নিজেরও ফরেনসিক দরকার। পুরো পৃথিবীর মানুষই কিন্তু সত্যি কথা বলতে উগ্র। এই জন্য আমাদের একটা প্যারেন্টিং বডি লাগে। একটা স্কুলে যদি বাচ্চা পড়াশোনা না করে, আমরা কিন্তু কখনো বাচ্চাটাকে দোষ দিই না, আমরা স্কুলকে দোষ দিই, গার্ডিয়ানকে দোষ দিই যে আপনি কেন তাকে কন্ট্রোলে আনছেন না। আমরা কখনো বাচ্চাটাকে গিয়ে বলি না তুমি কেন পড়াশোনা করনি, এখন তোমার ফিউচার তুমি দেখো, আমরা ছেড়ে দিই না তাকে। পুরো পৃথিবী একই রকম কেন বললাম, বাংলাদেশে আপনি খুব সহজ পার্থক্য দেখতে পারবেন যদি ক্যান্টনমেন্টে যান। আমরা সবাই সব জায়গায় উগ্র, এই উগ্র মানুষের ক্যান্টনমেন্টে ঢুকে না, ময়লাও ফেলবে না, গাড়িও জোরে চালাবে না, উল্টা পাশ দিয়েও আসবে না, রাস্তাও পারাপার হবে না। একই তো উগ্র মানুষ। তার মানে কি কারণে সে হঠাৎ করে সিভিলাইজড হয়ে গেল? নট বিকজ ও শিক্ষা হঠাৎ করে শিক্ষিত হয়ে গেছে একটা এরিয়াতে ঢুকে, বিকজ ও জানে ওখানে একটা গভর্নিং বডি আছে। সেমভাবে পুরো বাংলাদেশের মানুষ উগ্র না, বাংলাদেশের মানুষ জানে যে সে উল্টো পথে আসলেও, সে উগ্র হলেও তাকে ধরার মতো, কারেক্ট করার মতো কোনো আপার বডি নাই বাংলাদেশে। আমি সবসময় বলি যে গতকালকে আমি আমার ভিডিও যে কথা বললেন, ওখানে কিন্তু আমি ডক্টর ইউনূসকে যেভাবে অসম্মান করলাম, ইউ হ্যাভ টু অ্যাডমিট আমার যোগ্যতা কি, আমি এমন কে যে একজন নোবেল বিজয়ী কীভাবে ছোট করে কথা বলে কোয়েশ্চেন করলাম, আমার কি কোয়ালিফিকেশন আছে, কেন পারছি? বিকজ যত যাই হোক না কেন আমি জানি এখন আমি কথা বলতে পারি এই লোকের বিরুদ্ধে, জানা সত্ত্বে যে আমি সেফ। এটার কারণ এই না যে যেহেতু উনি অনেক সফট একটা মানুষ, উনি একটা ভালো মানুষ, কিন্তু ভালো রুলার হতে পারছেন না, ওনার মধ্যে ওই স্ট্রেংথটা নাই, ওই কঠোর ব্যাপারটা নেই। আমি একটা কথা সবসময় যে বাংলাদেশে আপনি যদি একটা ভালো মানুষকে এনে অনেক বড় পাইল অফ, শব্দটা সব ব্যবহার করতে অনেক জানি না, টয়লেটের কি ছেড়ে দিলে সবার গা থেকেই গন্ধ বের হবে। এই টয়লেট ক্লিন করার জন্য আপনাকে যেই পরিমাণে কঠোর হইতে হবে, যেই পরিমাণে কেমিক্যাল ইউজ করতে হবে, অনেক মানুষের কষ্ট হবে। আমি বলি কষ্ট দেন, কষ্ট এমনিতেও মানুষ পাচ্ছে, এমন ডিসিশন নেন যেখানে আপনাকে অনেক গালি খেতে হবে, গালি এমনিতেও মানুষ আপনাকে দিচ্ছে। সো এমনভাবে গালি খান, এমনভাবে হেট্রেড হন যাতে মানুষ দেখতে পারে গালি খাওয়া সত্ত্বেও আপনার ইন্টেনশন অনেক ভালো। সুতরাং বাংলাদেশে একটা গভর্নিং বডি, শুধু বডি না, এমন বডি দরকার যে লোকটাকে সবাই গালি দিবে। কেন জানেন? কারণ কেউ কিন্তু জোর করে পড়ালেখা করলে তার কাছে ওই টিচারটা খারাপ লাগে। যে ডক্টর জোর করে খাবার খেতে হবে, মেডিসিন খেতে হবে, ওই ডক্টরকে তার কাছে কঠোর মনে হয়, খারাপ মনে হয়। বাট ওই ডক্টর, ওই টিচারের কাজটা সবচেয়ে বেশি লাগে। একদমই, প্রেসক্রিপশনটা খুবই সহজ নুসরাত, যে আমরা যে একটা বডির জন্য, একটা পরিবর্তিত বডির জন্য সবাই মিলে এত বেশি আন্দোলন করলাম, নিজের জীবনটাকেও আসলে তুচ্ছ করলাম, আপনারা সবাই তো তাই করেছেন। সেই বডিটা কি আসলে এক বছর পরে কাছাকাছি সময় এসে বডিটার অবস্থা কি আসলে, বাংলাদেশ নামক এই যে বডিটা, সেই বডিটা কি অবস্থায় আছে, আসলে কি পরিবর্তনটা হয়েছে? আসলে আমরা ওই সময়টা যাদেরকে একটা ভরসার জায়গা থেকে দায়িত্বের জায়গায় বসাই, তো সবাই দায়িত্বটাকে জাস্ট দায়িত্ব হিসাবে নিয়েছে, কাঁধে পদবিটা নিয়েছে, ওই স্থানটাকে নিয়েছে, কিন্তু ওইটার যে একটা এক্সিকিউশন, যে আমি কোন স্টেপটা নিলে আমার এই পদের মর্যাদা থাকবে,
তারা ওইটার হচ্ছে গিয়ে একটা যে আমি যেটা এটা যে একটা ফল প্রকাশ করব, রেজাল্ট বের হবে, সেই ধরনের কোনো কাজের মাধ্যমে তারা প্রকাশ করতে পারছে না, কারণ তারা ওই ধরনের স্টেপ নিতে পারছে না। আমরা হচ্ছে দেখা যায় কি ইউনাইটেড কান্ট্রিগুলো বা বাহিরের যে কান্ট্রিগুলোকে আমরা অনেক পছন্দ করি, কারণ তারা হচ্ছে অনেক বেশি নিয়মতান্ত্রিক, তাদের দেশের রুলসগুলো ফলো করে। হ্যাঁ, আমাদের দেশেও কিন্তু রুলস আছে, কিন্তু সেটা আমাদের দেশে ইমপ্লিমেন্টেশন নাই, আমরা মানছি না। কয়জন ফলো করছি? যখন আমাদের দেশে আমরা স্ট্রিক্টলি ফলো করতে পারবো আমাদের দেশে যে ল, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার, এখন সরকার ওইখান থেকে ব্যর্থ। বাট তারাও তাদের জায়গা থেকে ফুলফিলভাবে দায়িত্ব পালন করতে পারছে না, এবং আমরা অ্যাজ এ নাগরিক হিসাবে যে আমাদের যে দায়িত্ব, হ্যাঁ আমি নিজেকে ঠিক রাখি, ওইটাও ফুলফিল করতে পারছি না। আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে একটু সহায়তা করতে চাই। বাংলাদেশে যত পরিমাণ আইন আছে, পৃথিবীর অনেক দেশে এমন আইন নাই। সেই আইনগুলো, সেই দেশগুলো অনেক ভালো চলছে, কিন্তু আমাদের যত আইন আছে, অনেক বেশি আইন আছে, কিন্তু ওই যে আপনাদের দুজনের সারমর্ম কথার যে প্রয়োগটা আসলে নাই। আমরা আইনটা আছে, খুব ভালোভাবে আছে। সাদমান, এইটাকে আসলে কেমন করে বদলানো যায়? এই যে আমরা গত 2 দিন ধরেও দেখলাম যে মনে হচ্ছিল যে সেই একই 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 ফ্লেভার, একই সব কিছু। দেখুন ভাইয়া, প্রথমত উগ্রতার যে বিষয়টা বললেন, বা আমাদের মধ্যে যে জিনিসটা সবার মধ্যে বিরাজমান, ভাইয়া যেভাবে বললো আমার খুবই ভালো লাগছে না, বাট চিন্তা ঠিক আছে। তার পাশাপাশি কিন্তু দেখুন, আমাদের বাংলাদেশের সমস্ত ডেভেলপমেন্ট কিন্তু সেন্ট্রালাইজড, ঢাকা কিন্তু একদম। এইটা কিন্তু একটা খুবই বাজে ইফেক্ট ফেলে। কজ দেখুন, বিভিন্ন জেলাগুলা থেকে কিন্তু মানুষগুলা এই ঢাকা শহরে আসতেছে। কেন তারা তাদের নিজের জায়গা বা নিজের শহরে কিছু করতেছে না? এর জন্য কি হচ্ছে, আমার এই ঢাকা শহরে যানজট বাড়ছে, এর জন্য কি হচ্ছে, আমার ঢাকা শহরে মানুষের সংখ্যা বাড়ছে। আমি যখন বাসা থেকে বের হয়ে একটা জায়গায় যাব, এই জায়গায় পৌঁছাইতে যে জ্যাম, যে হর্নের সাউন্ড বা পলিউশন, এইগুলো ফেস করা লাগে, আমি তো এমনি উগ্র থাকবো। একদম। আর আইনের কথা বলছেন, হ্যাঁ নুসরাত যেমনটা বললো, যে ভাইয়াও যেমনটা বললো, যে এই যে গভর্নমেন্ট বডি বা যে কঠোরতার বিষয়টা, এখন ভাই আমার ক্লাসরুমের স্টুডেন্টরা যদি বদমাইশ হয়, আমাকে একটু বেদ দিয়ে পেটাইতে হবে বা শাসাইতে হবে, তা নাইলে ওরা সিটে যে বসবে না। ঠিক সেরকমভাবে আমাদের রুলসগুলো বা যারা দায়িত্বে আছে তাদেরকে ওইভাবে একটু কঠোর হওয়া উচিত। আর আইনের কথা বলছেন, হ্যাঁ বাংলাদেশের আইনগুলো এত মানে বিদঘুটে, এতগুলা লুপ আইনের মধ্যে কেন হবে না? আচ্ছা, কারণ আমি বলি ভাই, আপনি একটু চিন্তা করেন, এই দেশের যে এত আইন হওয়ার মানে সংখ্যা, যেটা মানে এতগুলো আইন হওয়ার কারণ কি? এদের নিজস্ব আইন নেই, এরা নিয়েছে ওই ব্রিটিশ থেকে, এখান থেকে ওখান থেকে, পেনাল কোড 1860। কেন আইনগুলা সংস্কারের বিষয় নিয়ে কেউ কথা বলে না? এইগুলো নিয়ে কথা বলতে হবে। এখন আমাদের নাগরিক হিসাবে যদি আমরা প্রশ্ন না করি, একটা কিছু মনে হচ্ছে আচ্ছা আমি এটা মাথার মধ্যে রেখে দিলাম, আমি এটা প্রশ্ন করলাম না, প্রশ্ন যদি না করি চেঞ্জ কিভাবে আসবে? মানুষ চিন্তা করবে কিভাবে? এখন আমার মাথায় যে প্রশ্ন চলছে, এই প্রশ্ন যদি আমি করি, এটা যদি আর 10টা মানুষের ভালো হয়, তা আমার করা উচিত অবশ্যই প্রশ্নটা। এবং এই প্রশ্নটা যখন আমি সামনে আনবো, আর 10টা মানুষ যখন এই প্রশ্নটাকে নিয়ে চিন্তা করবে, তখন কিন্তু একটা কালেকটিভ মানে ডেভেলপমেন্ট বা আইডিয়াস বের হইতে পারে। তো একদমই তাই। এই প্রশ্নটা আমি আসলে সুজন ভাই আপনাকে করতে চাই, যে প্রশ্নের কথা আসলে বলছিলাম, সবাই মিলে বলছি যে প্রশ্নটা আসলে কাউকে না কাউকে করা দরকার। সালমান, আপনি গতকালকেও ভিডিওটা করছিলেন যে কেউ তো আসলে প্রশ্ন করে না, জায়গা মতো প্রশ্নটা আসলে করতে হয়। আপনি যদিও একটু আগে বলেছেন, একটা দারুণ কথা বলেছেন, যে 1 বছর মতো হয়ে গেল, এখনো পরিবর্তিত রূপটা আপনি দেখেননি, বিচারটা যেটা আমরা চাই, যে এতগুলো মানুষকে প্রাণ দিতে হলো, তাদের বিচার হয় নাই এখন পর্যন্ত। আমরা সেই বিচারের অর্ধেক মানে আমি যদি 10 ভাগও যদি নিশ্চিত করা যেত, তাহলেও একটা আগাতাম, কিন্তু কিছুই হয়নি। আফসোস লাগছে। তারপরেও মনে করেন যে কতখানি আগালো বাংলাদেশ আপনাদের এই এতখানি আন্দোলনের পরে? আপনি কি মনে করেন এই কোডের ভিতরে ফেসিবাদ তো এখনো আছে? আচ্ছা, বিচার হবে কিভাবে? এখনো কোডের ভিতরে সিস্টেমের মধ্যে এখনো ফেসিবাদ আছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ফেসিবাদ আছে। আচ্ছা, তাদের কার্যক্রম চালায় গেতেছে, তা আমরা বিচারটা কিভাবে পাবো? জি, আগে আমাদের তাদেরকে তাড়াইতে হবে।
আমি একটু দ্বিমত বলবো না, বাট একটা ছোট্ট দিতে চাই। আমি গত অনেকবারই কথাটা বলছি, আমরা কিন্তু ডিজার্ভ করি অবিচারের যে ব্যাপারটা ডিজার্ভ করি, বিকজ আমরা একটা জিনিস আর্ন করতে হয়, তাই না? ওটা একটা ভ্যালু আছে। আজকে আমরা এত কানলাম না যে একটা প্লেন কেমনে এসে বাচ্চাদের, আমি আবারও বলছি এই অবিচার আবারও হবে এবং আমাদের একসেপ্ট করতে সবার আগে শিখতে হবে, তারপরে না বিচার চাবেন। কেন? আরও বাচ্চা মরবে, স্কুল বাস অ্যাক্সিডেন্ট করবে, বাসের ভিতর থাকা বাচ্চারা মরবে, মানুষ মরবে, বাবা মা মরবে। আপনার চোখের সামনে আজকেও কয়েকশো বাস প্রত্যেকটা দিন কয়েক হাজার বার তার লাইন কেটে চাপ দিয়ে বাজে গতিতে বাজে ব্রেক নিয়ে ফিটনেসবিহীন লাইসেন্সবিহীন ড্রাইভার আজকেও চালাবে, কালকেও চালাবে। আপনি আমি সবাই জানি, আমরা দেখতেছি। দেখতে দেখতে পরশু দিন তারপরে না আরও অ্যাক্সিডেন্টস হবে, আরও বাচ্চা কাচ্চা মরবে। তখন গিয়ে তাদের বাবা মা কানবে কেন হইলো, বাট ওই বাবা মা কোনো দিন ওই বাসের প্রত্যেকটা প্যাসেঞ্জার কোনো দিন গিয়ে বাস থেকে নিচে নামে বলবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি এটা চেঞ্জ করবা, যতক্ষণ পর্যন্ত তুমি স্ট্রিক্ট হবা, যতক্ষণ পর্যন্ত তুমি সবার সেফটি এনশিওর করবা, এই বাস বন্ধ করে রাখবো। কিন্তু সেই একই প্যাসেঞ্জারে আপনার পরিবার মরুক, বিচার চাইতে আসবে। কিসের বিচার তুমি চাইতে আসতেছো? যেই বিচারটাকে তুমি কোনোদিন সাপোর্টই করো নাই, বাট তুমি এখন এন্টাইটেলড। তুমি মনে করো তুমি এটার জন্য কোনো কাজ করবো না, বাট তোমার এটা প্রাপ্য না। আমি সালমান মুক্তিতে যত অবিচার দিয়ে যাই এখন পর্যন্ত, এতবার আমাকে তুলে নেওয়া হয়েছে, আমি একবারও কমপ্লেন করি নি। আই অ্যাম আ পার্ট অফ দ্য সিস্টেম। আমি যতদূর ভোকাল রেস করে আমার জন্য পার্সোনালি রেস করি, বাট আমার সাথে যারা রেস করতে চায় তারা রেস করে। তারা কি করে? তুমি বলো, তুমি আগায় যাও, ওকে বলবে তুমি আগাও, তুমি কি কিছু বলো, আমরা তোমার সাথে আছি, কেউ আপনার সাথে আগাবে না। বাংলাদেশে আপনার উপর দিয়ে সব চলে যায়। সো উই ডোন্ট ডিজার্ভ দ্য জাস্টিস। একটা ডিসিশন মেকিংয়ে যখন আমরা এত তারতম্য দেখি, এত অনিশ্চয়তা দেখি, এত নিজেদেরকে মনে হয় যে আমরা সবাই কেন ভয়েস রেস করছি, এই ডিসিশনটা সিদ্ধান্তটা তো সহজভাবে হওয়া উচিত। আপনাদের কি কারোর মনে হয় যে একটা মানে বিইং এ হিউম্যান, যে একটা সার্টেন লেভেলের পরে অনেকেই আসলে এই যে সাহসিকভাবে সিদ্ধান্তটা সেটা নিতে পারে না, এবং নীতি নির্ধারণী পর্যায়ে আসলে সেই বয়সের মানুষের সংখ্যা বেশি? আপনার ওই যে সেম কথা বলছি, সবার মধ্যে কিন্তু সাহস এক্সপেক্ট করা ঠিক না। বাট আমি যখন আমার অনেক আগে 2018 সালে একটা বাসকে থামায়, তখন বুঝলাম ইফটিজিং করা হচ্ছিল। আমি একা, তখন তো আমি আরো ইয়াং। বাসের মধ্যে সরি আচ্ছা সহজ করে যদি বলে দিই, ওই বাসের মধ্যে 57 জনের মধ্যে একটা মেয়ে দাঁড়ায় না আরেকটা মেয়েকে প্রোটেক্ট করার জন্য। সো আপনি কিভাবে এক্সপেক্ট করেন? সাহস দিয়ে একজন দাঁড়ালো, বাট কেউ তার পাশেও দাঁড়াবে না। সো উই ডিজার্ভ দ্যাট। আচ্ছা, এক বাক্যে আমরা শেষ করতে চাই। বাংলাদেশের জন্য একটা লাইন বলেন সুজন ভাই। আচ্ছা, আমি আপনার কাছে পরে আসছি। সাদমান, একটা লাইন বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য একটা লাইন, হ্যাঁ, খুব দ্রুত। ক্ষমতায় যে আসবেন ভবিষ্যতে, আগে জনগণের থেকে শুনবেন তারা কি চায়, আপনি কি চান শুনতে চাই না আমরা। নুসরাত, দেশটার মধ্যে একটা সুস্থ পরিবেশ আপনারা তৈরি করে রাখবেন এবং মানুষকে তার প্রাপ্য যে অধিকার সেটাকে অবশ্যই প্রোভাইড করবেন। সুজন ভাই, আমরা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশে যেই আসুক, যেই প্রধানমন্ত্রী, যেই, আমরা জানি আমাদের স্বাধীনতাটা জানি আমরা ই করতে পারি, আমরা জানি আমাদের যে অন্যায় করবে আমরা জানি তার বিচার জানি করতে পারি, নিশ্চিত করতে পারি। সালমান, আপনার? আমরা কোনো দেশে না, আমরা একটা ক্যাম্পে থাকি। দর্শক, আমি আসলে শেষ করতে চাই। আপনারা সময় দিয়েছেন, আমরা অনেক কৃতজ্ঞ। আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। নিশ্চয়ই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক শুভাশিস। দর্শক, এই বাংলাদেশটা আমার, আপনার, এবং আমরা নানান ধরনের সংকটে প্রতিদিন জর্জরিত হই, তারপরও পরের দিন সকালবেলা উঠে বলি এই লাল সবুজের বাংলাদেশটা আমার। ফলে এই সংকট সমস্যাগুলো আসলে দূর করতে হবে আমাদেরই। আমরা যেন আর কোনো ধরনের পার্টিকুলার একটা ফ্রেম কিংবা ক্যাম্পে না থাকি। আমরা যেন লাল সবুজের 56,000 বর্গমাইলের বাংলাদেশটাকে নিয়ে আমরা একসাথে বসবাস করতে চাই, সবাই মিলে ভালো থাকতে চাই, এবং সেজন্য আপনার অংশগ্রহণটা জরুরি, ইতিবাচক। সেটি নিশ্চয়ই আপনি নিশ্চিত করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।